1. Impact. স্ক্রিনে থাকা এই ছেলেটিকে দেখে মনে হচ্ছে খুবই সাধারণ, কিন্তু তার কাজগুলো মোটেও সাধারণ ছিল না। ডেভিড নামের এই ছেলেটি একজন সাধারণ স্কুল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও পড়াশোনার চেয়ে তার মনোযোগ বেশি ছিল হ্যাকিং এবং গেম খেলার প্রতি। এই ছেলেটি একদিন তার স্কুলের ওয়েবসাইটটি হ্যাক করে বসে। এরপর সে তার নিজের পরীক্ষার প্রাপ্ত নাম্বারগুলো বাড়িয়ে নিতে থাকে। এই কাজ শেষ করেই সে রিল্যাক্সেশনের জন্য বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে থাকে নতুন নতুন গেম খেলার জন্য। এর কিছুক্ষণের মধ্যেই নতুন গেম খুঁজতে গিয়ে সে ঢুকে পড়ে এক রহস্যময় সার্ভারে। ডেভিড ভাবে এটা শুধুই একটা গেম, কিন্তু আসলেও সেটি ছিল মার্কিন সেনাবাহিনীর সুপার কম্পিউটার WOPR, যা তৈরি করা হয়েছিল শুধুমাত্র পারমাণবিক যুদ্ধ শুরু করার জন্য। ডেভিড এটিকে এবার গেম মনে করে নিজের অজান্তে ক্লিক করে বসে, আর এরপর থেকে শুরু হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধের সমস্ত প্রস্তুতি। পাশাপাশি এই গল্পটি মোড় নেয় এক অপ্রত্যাশিত টুইস্টের দিকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কিন্তু খুবই মজার হতে যাচ্ছে। তো দেরি না করে চলো শুরু করা যাক ওয়ার গেমস 1983 মুভিটির গল্প। অ্যান্ড ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক। সাল 1983। সে সময় আমেরিকান মিলিটারির একটি সিক্রেট বেসমেন্ট থেকে গল্পটি শুরু হয়, যেখানে অনেকগুলো মিলিটারি একটি সিক্রেট মিশনে কাজ করছিল। আর এই সিক্রেট মিশনটি হলো কিছু পারমাণবিক বোমা টেস্ট করা। তো বরাবরের মতোই একদিন কিছু সোলজার সেদিন পারমাণবিক বোমাগুলো টেস্ট করছিল। এই বোমাটি অল্প কিছুদিনের মধ্যেই পরীক্ষামূলকভাবে লঞ্চ করা হবে। ঠিক এই সময় সেই সিক্রেট বেসমেন্টের রেডিও বেজে ওঠে, আর সেখানে একটি দেশের লোকেশন দিয়ে পারমাণবিক বোমটি সেখানে লঞ্চ করতে বলা হয়। এরপর সেখানে থাকা দুজন সোলজার তাদের হেড অফিসের পাঠানো সেই লোকেশন অনুযায়ী সেই মিসাইলটিকে টার্গেটের দিকে লঞ্চ করার প্রস্তুতি নেয়। তারপর লঞ্চ বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেখানে কাউন্টডাউন শুরু হয়ে যায়। কাউন্টডাউন শেষ হলেই এই মিসাইলটি টার্গেটেড সেই দেশের দিকে লঞ্চ হতে শুরু করবে। তবে ঠিক সেই সময় কাউন্টডাউন শেষ হওয়ার আগেই সেখানে থাকা একজন সোলজার মিসাইলটিকে ডিঅ্যাক্টিভ করে দেয়। আসলেও সেখানকার মিলিটারি ভেবেছিল এই মিসাইলটি যদি লঞ্চ করা হয় তাহলে সাধারণ মানুষের অনেক ক্ষতি হতে পারে, আর এই ইমোশনাল দিক থেকে সেই মিসাইলটিকে থামিয়ে দেয়। এরপরেই সেই ঘটনা তদন্ত করতে সেখানে মিলিটারির হাই কমান্ডার চলে আসে। সে এখানে এসেই সেই সোলজারকে বলে, তুমি কেন এই মিসাইল লঞ্চ হতে বাধা দিয়েছ? তখন সে উত্তর দেয়, আমি অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছি। তবে পরবর্তীতে এই ঘটনার জন্য মিলিটারিদের উপর সরকার থেকে অনেক বেশি প্রেসার আসতে শুরু করে, কারণ এই মিসাইলটি ছিল একটি পরীক্ষামূলক মিসাইল। আর যেহেতু সরকারি অর্ডার অমান্য করা হয়েছে, তাই সেই বেসমেন্ট থেকে সকল মিলিটারিকে মিশন থেকে সরিয়ে মেন্টাল ট্রেনিং এ পাঠানো হয়। পরের সিনে একজন অফিসার মিলিটারি কমান্ডারকে একটি সুপার কম্পিউটার দেখায়, আর এই কম্পিউটারের জনক ছিল মিস্টার ফলকান। ফলকানের বানানো এই কম্পিউটারটি ছিল খুবই পাওয়ারফুল, আর এই কম্পিউটারের কাজই ছিল বিভিন্ন দেশের সাথে ওয়ার গেমস খেলা। আর এই কম্পিউটারটি যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধ জেতার সমাধান বের করতে পারত। সে সময় সেখানে থাকা সকল অফিসার সিদ্ধান্ত নেয়, যেহেতু আমাদের সোলজার পারমাণবিক বোম লঞ্চ করতে ইমোশনাল হয়ে পড়েছে, তাই এখন থেকে যুদ্ধের পুরো দায়িত্ব থাকবে এই সুপার কম্পিউটারের হাতে। মানে এখন থেকে আমাদের দেশের উপর যে কেউ হামলা করে বসলে এই সুপার কম্পিউটার সেই দেশকে শনাক্ত করে তার উপর নিউক্লিয়ার বোম চালানো শুরু করবে। তো যাই হোক, এইভাবে পুরো দেশের নিউক্লিয়ার বোমের সে দায়িত্ব পড়ে যায় সেই কম্পিউটারের উপরে, যার না আছে কোনো মানসিক শক্তি, না আছে কোনো ইমোশন। গল্পের এই মুহূর্তে আমরা দেখতে পারি ডেভিড নামের সেই ছেলেটিকে। ডেভিড তার শহরের স্কুলে পড়াশোনা করত। আমি তো আগেই বলেছি, পড়াশোনার ফাঁক দিয়ে সে কম্পিউটার গেমস খেলতে খুবই পছন্দ করত। পাশাপাশি হ্যাকিংও তার কাছে খুবই ভালো লাগার একটি বিষয় ছিল। তাই স্কুল শেষ হওয়ার পর পুরো সময়টাই সে কম্পিউটারের সাথে কাটিয়ে দিত। গেমসের পাশাপাশি সে কিছু হ্যাকিং টুলস নিয়ে ঘাটাঘাটি করত, যেন সে গেমস খেলার জন্য ফ্রিতে সাবস্ক্রিপশন পেতে পারে। এমন হালকা পাতলা হ্যাকিং শিখতে শিখতে একটা সময় হ্যাকিং সম্পর্কে তার মোটামুটি ভালোই অভিজ্ঞতা হয়ে যায়। এরপর একদিন সকালে ঘুম থেকে উঠেই ডেভিড গেমস খেলতে শুরু করে, যার ফলে সেদিন তার স্কুলে যেতে অনেক দেরি হয়ে যায়। আর যখনই সে বুঝতে পারে তার স্কুলের টাইম পার হয়ে যাচ্ছে, ঠিক তখনই তাড়াহুড়ো করে স্কুলের দিকে রওনা হয়। তারপরে এক দৌড়ে সে ক্লাসে ঢোকার পরে তার টিচার তাকে বলে, তুমি বায়োলজিতে ফেল করে বসেছ। কি আর করার, সে তখন তার পরীক্ষার খাতাটি নিয়ে বসে পড়ে। একটু পরেই সে টিচার ডেভিডের বন্ধু জেনিফারকে বলে, তুমিও তো বায়োলজিতে ফেল করেছো। টিচারের এই কথা শোনা মাত্র ডেভিড তার টিচারকে একটি বাজে মন্তব্য করে বসে, যার ফলে সেই টিচারটি ডেভিডের নামে হেড টিচারের কাছে একটি অভিযোগ দেয়। এরপর তার হেড টিচার তাকে রুমে ডেকে নিয়ে যায়। সেখানে গিয়ে ডেভিড তার হেড টিচারের জন্য অপেক্ষা করতে থাকে। হেড টিচারের রুমে থাকা অবস্থায় সে তার স্কুলে থাকা একটি কম্পিউটারের পাসওয়ার্ড পেয়ে যায়। এরপর পাসওয়ার্ডটি নিয়েই সে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর ডেভিডের বন্ধু জেনিফার তাকে সাইকেলে করে বাড়িতে পৌঁছে দেয়। রাস্তার মাঝেই জেনিফার তাকে বলে, বায়োলজিতে ফেল করার জন্য এখন আমাদের এক্সট্রা ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। কিন্তু এই সময় ডেভিড তাকে বলে, আমি এক্সট্রা কোনো ক্লাসই করতে পারবো না। জেনিফার যখন ক্লাস না করার কারণ জানতে চায়, তখন ডেভিড জেনিফারকে তার রুমে নিয়ে যায়। তারপর সে তার রুমে থাকা কম্পিউটার ওপেন করে তার স্কুলের সেই ওয়েবসাইটে প্রবেশ করে। এরপর স্কুল থেকে নিয়ে আসা সেই পাসওয়ার্ডের মাধ্যমে ডেভিড তার স্কুলের ওয়েবসাইটটিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর সে তাদের রেজাল্ট শিট ওপেন করে। তারপর সে জেনিফারের F গ্রেডকে C গ্রেডে এডিট করে ফেলে। কিন্তু এই সময় জেনিফার তাকে বলে, এসব কোনোভাবেই করো না, আমি কোনো ঝামেলা চাই না। এটা বলে জেনিফার সেখান থেকে চলে যায়। জেনিফার চলে যাওয়ার পরে ডেভিড জেনিফারের রেজাল্ট শিট আবারও এডিট করে ফেলে। সে এবার জেনিফারের C গ্রেডকে আবারও A গ্রেডে উত্তীর্ণ করে দেয়। পরদিন ডেভিড যখন কম্পিউটার গেমস খেলছিল,
তখন সে প্রোটোভিশন কোম্পানির কিছু নিউজ দেখতে পারে। সেখানে বলা হয়েছে খুব তাড়াতাড়ি তারা মার্কেটে কিছু নতুন গেম ছাড়বে। আর তোমরা তো জানোই ডেভিড পুরোপুরি গেমসের প্রতি উইক ছিল, যার ফলে এই নিউজ দেখে সে খুবই উত্তেজিত হয়ে পড়ে। ডেভিড তখন ভাবতে থাকে গেমসগুলো রিলিজ হওয়ার আগেই সে যে কোনোভাবে হোক এই গেমসগুলো খেলবে। তাই সে কোনো রকমে প্রোটোভিশন কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে ফেলে। তারপর ডেভিড সেই নাম্বারগুলো তার কম্পিউটারে টাইপ করে। সে সময় ডেভিড সেই নাম্বারগুলো দেখে বুঝে যায় সেই কোম্পানি কোন এরিয়াতে আছে। এরপর ডেভিড তার কম্পিউটারের সাহায্যে সেই এরিয়ার সবগুলো সিকিউরিটি ব্রেক করার চেষ্টা করে, যেন সে খুব সহজেই প্রোটোভিশন কোম্পানির পার্সোনাল কম্পিউটারগুলোতে প্রবেশ করতে পারে। তারপর সে সেই গেমসগুলোর প্রোগ্রাম হ্যাক করে, যেন খুবই দ্রুত সে নিজের কম্পিউটারে এগুলো খেলতে পারে। এরপরেই ডেভিড সেই কোম্পানির কম্পিউটারগুলোর আইপি অ্যাড্রেস খুঁজতে শুরু করে। পরের দিন ডেভিড যখন তার রুমে বসে গেমিং করছিল, তখন তার কাছে জেনিফার চলে আসে। জেনিফার তখন ডেভিডকে বলে, আমার পরীক্ষার গ্রেড তুমি আবারও পরিবর্তন করে এই গ্রেড বানিয়ে দাও। ডেভিড তখন জেনিফারের দিকে তাকিয়ে বলে, আমি জানতাম তোমার সিদ্ধান্ত পরিবর্তন হবে, তাই আমি আগে থেকেই গ্রেডের পরিবর্তন করেই রেখেছি। ডেভিডের এই কথা শুনে জেনিফার খুবই খুশি হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে জেনিফার এবং ডেভিড নিজের রুমে এসে বসে। তখন ডেভিড জেনিফারকে বলে, আমার কম্পিউটার এখন প্রোটোভিশন কোম্পানি কম্পিউটার আইপি অ্যাক্সেস করেছে, আর আমি এটা করেছি যেন আমি তাদের বানানো কিছু গেমস রিলিজ হওয়ার আগেই খেলতে পারি। ঠিক তখনই ডেভিডের কম্পিউটার প্রোটোভিশন কোম্পানির একটি কম্পিউটারের আইপি অ্যাড্রেস বের করে ফেলে। ডেভিড সঙ্গে সঙ্গে সেই কম্পিউটারে প্রবেশ করে। সেখানে প্রবেশ করতেই ডেভিড বিভিন্ন গেমসের তালিকা দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গেমসগুলো ওপেন করার সঙ্গে সঙ্গে লগ ইন পাসওয়ার্ড চেয়ে বসে। কিন্তু সেই সময় ডেভিডের কাছে কোনো পাসওয়ার্ডই ছিল না। তাই ডেভিড সোজা চলে যায় তার এক বন্ধুর কাছে, যে বন্ধু তাকে কম্পিউটার সম্পর্কে অনেক তথ্যই জানিয়েছিল। সেখানে যাওয়ার পরে ডেভিড তার সেই বন্ধুকে প্রোটোভিশন কোম্পানির সেই গেমসগুলোর লিস্ট দেখাতে থাকে। সেগুলো দেখার পর ডেভিডের বন্ধু তাকে বলে, সেখানে থাকা সবগুলো গেমস মিলিটারি ট্রেনিং এর উপর বানানো হয়েছে। প্রোটোভিশন সাধারণত এইসব গেমস কিন্তু বানায় না, তবে এবার এগুলো বানিয়েছে, হয়তো এই গেমসের সার্ভার এখন মিলিটারিদের আন্ডারই রয়েছে। ডেভিড তার বন্ধুর কাছে এসব কথা শোনার পর সে তাকে বলতে থাকে, যেভাবেই হোক এই গেমসগুলো আমি খেলতে চাই, তুমি শুধু আমাকে এটা বলো লগ ইন পাসওয়ার্ড ছাড়া আমি এই গেমগুলো কিভাবে খেলতে পারবো। ডেভিডের এমন কথা শুনে তার বন্ধু তাকে বলে, আমরা যখন কোনো কিছুতে পাসওয়ার্ড বসাই তখন তার একটি ব্যাকডোর রাখি, যেন বিপদের সময় সেখান দিয়ে পাসওয়ার্ড বাইপাস করা যায়। আর সেই বাইপাস পাসওয়ার্ড হয় মূলত কোনো নাম অথবা নাম্বার। ডেভিড তখন তাকে বলে, আমি কিভাবে সে নাম জানতে পারবো। ঠিক সেই সময় ডেভিডের পাশে থাকা অন্য এক ব্যক্তি বলে, তুমি যে গেমসগুলো নিয়ে এসেছো সেগুলো ইনভেনশন করেছে ফলকান নামের একজন ব্যক্তি, হয়তো ফলকান তোমাকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারে। এরপর থেকেই ডেভিড ফলকানের ব্যাপারে রিসার্চ করতে শুরু করে। রিসার্চ করার সময় সে অনেকগুলো নাম্বার এবং নামও খুঁজে পায়, আর সেগুলো খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে ডেভিড এগুলোর মাধ্যমে সেই গেমসগুলোকে বাইপাস করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সে সফল হতে পারছিল না। আর এভাবেই 7টি দিন পার হয়ে যায়। এরপর একদিন জেনিফার ডেভিডের সাথে তার বাড়িতে দেখা করতে আসে, কারণ ডেভিড গত 7 দিন যাবৎ স্কুলে যায় না। ডেভিডের বাড়ি আসার পর জেনিফার জানতে পারে ডেভিড এখনো পর্যন্ত সেই গেমগুলো নিয়েই রিসার্চ করছে। ডেভিড জেনিফারকে জানায়, আমি মিলিটারির বেসমেন্টের সিকিউরিটি সিস্টেম হ্যাক করার চেষ্টা করছি। জেনিফার তখন তাকে বলে, কয়েকটা গেমের জন্য তুমি এতটাই বেপরোয়া হয়ে গেছো। ডেভিড উত্তরে জানায়, এগুলো কোনোভাবেই সাধারণ গেমস না। ফলকান তার গেমসগুলোকে এমনভাবে প্রোগ্রাম করেছে যেন কেউই এই গেমসগুলো জিততে না পারে। তারপর ডেভিড জেনিফারকে ফলকান সম্পর্কিত কিছু রিসার্চ পেপার দেখায়। সেগুলো পড়তেই জেনিফার ফলকানের ছেলে জোসুয়ার মৃত্যু সম্পর্কে জানতে পারে। আর এই বিষয়টি যখনই ডেভিড জানতে পারে তখনই ডেভিড ভাবে জোসুয়াই হয়তো সেই গেমসের বাইপাস পাসওয়ার্ড হতে পারে। তাই সে এই পাসওয়ার্ড দিয়ে আবারও চেষ্টা করে, আর এবার ডেভিড সফলতার সাথে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। তার মানে ডেভিড এখন মিলিটারি বেজের একটি কম্পিউটারের পুরোপুরি অ্যাক্সেস পেয়ে গেছে। আর বন্ধুরা, ডেভিড যে কম্পিউটারের অ্যাক্সেস পেয়েছিল সেটাই ছিল সেই সুপার কম্পিউটার, যে কম্পিউটারের কথা তোমাদেরকে গল্পের শুরুতেই বলে এসেছি। আর তোমরা তো জানোই সেই সুপার কম্পিউটারে মহাশক্তিশালী পারমাণবিক বোম রিলিজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। আর এখন ডেভিড পেয়ে গেছে সেই সুপার কম্পিউটারেরই অ্যাক্সেস। তার মানে বোঝাই যাচ্ছে গল্পের পরবর্তী অংশগুলোতে বিশাল ধামাকা অপেক্ষা করছে। তো এরপরের সিনে ডেভিড তার কম্পিউটার দিয়েই সেই সুপার কম্পিউটারে থাকা এআই এর সাথে কথা বলতে থাকে। তবে এখানে একটি অদ্ভুত ঘটনা ঘটে। এই কম্পিউটার প্রোগ্রামটি ডিজাইন করেছিল ফলকান নিজেই, তবে ফলকান এখন আর বেঁচে নেই। তাই ডেভিড যখন সেই সুপার কম্পিউটারের এআই এর সাথে কথা বলছিল তখন সেই সুপার কম্পিউটারটি ভেবে নিয়েছিল ডেভিড হয়তো তার নির্মাতা ফলকান নিজে। এ সময় সেই সুপার কম্পিউটারের এআই ডেভিডকে ফলকান ভেবে বলে, আপনি তো অনেক আগেই মারা গিয়েছিলেন। ডেভিড তখন এই প্রশ্নের উত্তরে বলে, অনেক সময় ডেটা এন্ট্রি করার সময় তো ভুল হয়, আর এই ভুলের কারণেই তুমি ভেবেছিলে যে আমি মারা গেছি। আর এইভাবে তাদের মতো কথোপকথনের পরে সেই সুপার কম্পিউটার ডেভিডকে ফলকান ভেবে নেয়। তো যাই হোক, ডেভিড তখন সেই সুপার কম্পিউটারকে প্রোটোভিশনের সেই গেমসগুলোকে সাজেস্ট করতে বলে। সুপার কম্পিউটার তখন ভাবে ফলকান হয়তো তাকে ট্রেনিং করার উদ্দেশ্যেই সেই গেমসগুলো খেলতে চাচ্ছে। আসলে তো সেখানে ফলকান ছিলই না, সেখানে তো ছিল ডেভিড। এরপর বেচারা এআই ডেভিডকে কিছু গেমস সাজেস্ট করে, আর এ সময় ডেভিড সেখান থেকে মিসাইল রিলেটেড একটি গেম বেছে নেয়। এরপর সেই সুপার কম্পিউটার ডেভিডকে একটি ম্যাপ দেখায়। তারপর সে তাকে বলে এখান থেকে যে কোনো একটি লোকেশন বেছে নিতে যেখানে সে এই মিসাইলটি ফেলবে।
ডেভিড তখন সেই ম্যাপ থেকে রাশিয়া বেছে নেয়, আর এরপরেই ডেভিড সেই মিসাইলকে ট্রেনিং মোডে নিয়ে যায়। ঠিক তখনই আমেরিকান ডিভাইস সিস্টেমে রাশিয়ার তরফ থেকে নিউক্লিয়ার মিসাইল হামলার অ্যালার্ম বেজে ওঠে, যার মানে হচ্ছে এআই উল্টোপাল্টা সিগন্যাল দিতে শুরু করেছে। তখন অফিসে থাকা সবাই বিষয়টি নিয়ে খুবই উত্তেজিত হয়ে পড়ে। আর তখনই সেই সুপার কম্পিউটারের সিকিউরিটি নিয়ে কাজ করা কিছু লোক মিলিটারি কমান্ডারকে বলে কেউ একজন আমাদের সুপার কম্পিউটারকে হ্যাক করে ফেলেছে। সে হ্যাকারটি এখন আবার মিসাইল লঞ্চ করার সিদ্ধান্ত নিচ্ছে, যেটা কিনা এখন ট্রেনিং মোডে রাখা আছে। আমরা সেই হ্যাকারকে ধরার অনেক চেষ্টা করছি, কিন্তু যখনই তাকে ট্র্যাক করতে গিয়েছি ঠিক সেই মুহূর্তে সে কম্পিউটার বন্ধ করে ফেলেছে। তাই আমরা শুধুমাত্র হ্যাকারের এরিয়া ডিটেক্ট করতে পেরেছি। আর এভাবেই 2 দিন পার হয়ে যায়। 2 দিন পরে দেখা যায় ডেভিড সেদিন তার বাবাকে কিছু সাহায্য করতে গিয়ে তার কম্পিউটার বন্ধ করেছিল, যার ফলে সেদিন মিলিটারিরা তাকে ট্র্যাক করতে পারেনি। তো যাই হোক, সেদিন ডেভিড টিভিতে কিছু নিউজ দেখতে পায়, যেখানে কিছু মিলিটারি বলছে 2 দিন আগে আমাদের এখান থেকে কিছু মিসাইল লঞ্চ হতে যাচ্ছিল, কিন্তু সেটা আমাদের মাধ্যমে না, এটা কিছু যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছিল। তবে আমরা সেগুলোকে এখন পুরোপুরি সমাধান করেছি, এখন আর কোনো ভয়ই নেই। কিন্তু এদিকে ডেভিড যখন টিভিতে এই নিউজ দেখতে পারে তখন সে বুঝতে পারে 2 দিন আগে যেটা সে গেমস মনে করেছিল সেটা আসলেও কোনো গেমস ছিল না, সেটা সত্যিকারের মিসাইল ছিল। ওদিকে জেনিফার সেম নিউজটা দেখে সেও বুঝে ফেলে, তাই সে ডেভিডকে কল করে বলে তোমার ওই গেম তো শহরে মহা গ্যাঞ্জাম বাজিয়ে দিত। ডেভিড তখন ভয়ে ভয়ে তাকে বলে মিলিটারিরা হয়তো আমাকে খুঁজছে। তবে সেই সময় জেনিফার ডেভিডকে বলে যদি মিলিটারি তোমাকে খুঁজতই তাহলে এতক্ষণে তারা তোমাকে ধরে ফেলতো। এরপর ডেভিড জেনিফারের কল কেটে দিয়ে নিজের রুমে চলে যায়। তারপর সে তার কম্পিউটারের সাথে থাকা টেলিভিশনের কানেকশন ডিসকানেক্ট করে দেয়, যেন সেই সুপার কম্পিউটার কোনোভাবেই ডেভিডের সাথে আর যোগাযোগ করতে না পারে। তবে দুর্ভাগ্যের বিষয়টা এই যে এতে কোনো কাজই হয় না। পরবর্তীতে ডেভিড যখনই তার কম্পিউটার চালু করে ঠিক তখনই সেই সুপার কম্পিউটার ডেভিডের কম্পিউটারের সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়, আর এর ফলে মিলিটারির ডিফেন্স সিস্টেম খুব সহজে তার লোকেশন খুঁজে পায়। এরপরেই কিছু FBI এজেন্ট এসে ডেভিডকে তাদের অফিসে তুলে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরেই ডেভিডকে সবাই নানা প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, কিন্তু ডেভিড তাদেরকে বলে আমার কোনো দোষই নেই, আমি এটাকে গেম মনে করে হ্যাক করে ফেলেছিলাম, আমি বুঝতেই পারিনি যে এটা গেম ছিল না। কিন্তু সেখানকার কেউই ডেভিডকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। একটু পরেই মিলিটারি ডিফেন্স সিস্টেম জানতে পারে কোনো এক হ্যাকার তাদের নিউক্লিয়ার মিসাইলের কোডগুলো হ্যাক করার চেষ্টা করছে। আসলেও সেখানকার কেউই বুঝতেই পারছিল না যে মিলিটারি বেজে থাকা সেই সুপার কম্পিউটার নিজে নিজেই নিউক্লিয়ার মিসাইলের কোড সন্ধান করছে। সে সময় কোনো মিলিটারি জানতই না যে তাদের কাছে থাকা সেই কম্পিউটারটি এত বেশি অ্যাডভান্স এবং শক্তিশালী ছিল। এদিকে আমেরিকান মিলিটারি টিম ভাবছে রাশিয়া হয়তো তাদের উপরে আক্রমণ করার জন্য পরিকল্পনা চালাচ্ছে, তাই তখন আমেরিকান সেনারা তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরো বেশি অ্যাডভান্স করে তোলে। অন্যদিকে আমরা দেখতে পারি ডেভিড সেই মিলিটারি বেজের একটি কম্পিউটার থেকে আবারও সেই সুপার কম্পিউটারের সার্ভারে লগ ইন করতে থাকে। সে সময় সেই সুপার কম্পিউটার ডেভিডকে ফলকান ভেবে বলে আপনি এতদিন কোথায় ছিলেন। এছাড়াও সেই এআই ডেভিডকে বলে আগে তো আপনি সিক্রেট ডাটা দিয়ে লগ ইন করতেন, কিন্তু এবার আপনি সেই সিক্রেট ডাটাগুলো ইউজ করলেন না কেন। এআইয়ের এমন কথা শুনে ডেভিড মনে করতে থাকে ফলকান এখনো পর্যন্ত হয়তো বেঁচে আছে, তাই সে ফলকানের সেই সিক্রেট ডেটা সম্পর্কে এআইকে নানাভাবে প্রশ্ন করতে শুরু করে। এআই তখন ডেভিডকে সকল সত্যি জানিয়ে দেয়। ঠিক এই সময়ে সেখানে কিছু মিলিটারি এসে ডেভিডকে আবারও ধরে নিয়ে যায় অন্য একটি রুমে বন্দী করার জন্য। এবার সেই রুমের দরজা তারা পাসওয়ার্ডের মাধ্যমে বন্ধ করে দেয়। এরপর ডেভিড সেই রুমে বন্দী অবস্থায় পুরো রুম তল্লাশি করতে শুরু করে। তখনই সেখানে সে একটি টেপ রেকর্ডার খুঁজে পায়। এরপর সে সেই টেপ রেকর্ডারটিকে দরজায় থাকা লকের সাথে কানেক্ট করে দেয়। সে এই সময় বাইরে থাকা গার্ডকে ডেকে বলে আমি একটু বাইরে যেতে চাই। ঠিক তখনই বাইরে থাকা গার্ডগুলো ওই দরজার লক টাইপ করতে থাকে। তখন সেই পাসওয়ার্ডের সাউন্ড টেপ রেকর্ডারটিতে রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে ডেভিডকে আবারও সেই রুমে বন্দী করে রাখা হয়। তবে সে সময় ডেভিডের সেই টেপ রেকর্ডারের সেভ হওয়া সেই সাউন্ডের মাধ্যমে ওই রুমের দরজা সে খুলে ফেলে। এরপর সে সুযোগ বুঝে সেখান থেকে পালাতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি ডেভিড মিলিটারি বেজে আসা ট্যুরিস্টদের সাথে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পালানোর পরেই ডেভিড জেনিফারকে কল দিয়ে কিছু টাকা চায়, যেন সে ফলকানের সেই গোপন আস্তানাতে যেতে পারে। ওদিকে মিলিটারি বেজের কমান্ডার তাদের রাডারে কিছু মিসাইলের উপস্থিতি লক্ষ্য করে। তারা দেখে রাশিয়া তাদের উদ্দেশ্যে কিছু মিসাইল লঞ্চ করেছে, তাই কমান্ডার তাদের ডিফেন্স সিস্টেমকে আবারও ওপরের লেভেলে তুলে দেয়। এমনকি 2টা ফাইটার প্লেন পাঠিয়ে দেয় সেই মিসাইলের লোকেশনের উদ্দেশ্যে। তবে ফাইটার প্লেন 2টি সেই লোকেশনে গিয়ে কোনো মিসাইলই খুঁজে পায় না। সে সময় মিলিটারি কমান্ডার কোনোভাবেই বুঝতে পারছিল না এসব কি হচ্ছে তাদের সাথে। আসলেও এগুলো সিগন্যাল আসছিল সুপার কম্পিউটারের মাধ্যমে, যেটা কেউ বুঝতেই পারছিল না। এরপরের সিনেই ডেভিড এবং জেনিফার একটি লোকেশনে দেখা করে। এরপর তারা দুজন মিলেই ফলকানের সেই সিক্রেট লোকেশনের দিকে রওনা হয়। রাস্তায় ডেভিড জেনিফারকে বলে মিলিটারি বেজে রাখা সেই কম্পিউটার খুবই শক্তিশালী। তবে প্রথমত জেনিফার ডেভিডের কথা কোনোভাবেই বিশ্বাস করে না। তবে ডেভিড যখন সেই সুপার কম্পিউটার সম্পর্কে সবকিছুই তাকে খুলে বলে তখন জেনিফার তার কথা শুনে একদমই হতভম্ব হয়ে যায়। সে আসলেও একটা সময় বুঝতে পারে সেই সুপার কম্পিউটারটা কতটা শক্তিশালী। আর এভাবে তারা যেতে যেতে দুজন মিলে ফলকানের সেই সিক্রেট লোকেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা ফলকানকে খুঁজেও পায়।
আর এই মুহূর্তে ফলকানকে দেখে বোঝা যায় ফলকানের মৃত্যুর সংবাদটা পুরোপুরি ভুয়া ছিল। আসলেও ফলকানের ছেলের মৃত্যুর কারণে ফলকান প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। তাই সে তখন নিজের মৃত্যুর মিথ্যা খবর চারদিকে ছড়িয়ে দেয় এবং সেই সময় সে ফাঁকা আইল্যান্ডে এসে বসবাস করতে শুরু করে। ডেভিড এই সময় ফলকানকে বলে, আপনি আবারও মিলিটারি বেজে ফিরে চলুন, কারণ মিলিটারিদের আপনি একমাত্র বোঝাতে পারবেন যে সেই কম্পিউটার সাধারণ কোনো কম্পিউটার না, এটা একটা এআই যেটা নিজে নিজেই সবকিছু বুঝতে পারে এবং করতে পারে। তারা এখনো পর্যন্ত আপনার কম্পিউটারকে কোনোভাবেই বুঝতে পারছে না, যার ফলে খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ফলকান এই মুহূর্তে তাকে বলে, আমি এই কম্পিউটার বানিয়েছি যেন আমেরিকা বাইরের সব দেশ থেকে অনেক বেশি অ্যাডভান্স থাকে, যেন যে কোনো যুদ্ধের পূর্বাভাস আগে থেকেই তারা জানতে পারে। আর যে কোনো যুদ্ধের পূর্বাভাস জানা মানেই সে যুদ্ধে জিতে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়া। তবে আমি এটা তাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, সবসময় জেতার বিষয়টা ভাবাটাও উচিত না। এরপর ডেভিড ফলকানকে বলে, দয়া করে আপনি মিলিটারি বেজে কল দিয়ে সবকিছু জানিয়ে দিন। সুপার কম্পিউটারটি এখন তার এআই পাওয়ার দিয়ে বিভিন্ন ফেক অ্যাটাকের চিত্র তাদের সামনে তুলে ধরছে। তারা যেন এগুলোকে কোনোভাবে সত্য না মনে করে এড়িয়ে চলতে থাকে, তা না হলে বিশ্বযুদ্ধ বাঁচতে আর খুব বেশি দেরি নেই। তবে এই মুহূর্তে ফলকান কোনোভাবেই মিলিটারি বেজে কল দিতে রাজি না। ডেভিড তখন তাকে বলে, এআই যদি এভাবে উল্টাপাল্টা সিগন্যাল দিতে থাকে তাহলে আমরা কেউই বাঁচব না। যদি আপনার ছেলে এখনো পর্যন্ত বেঁচে থাকতো তাহলে এই নিষ্ঠুর কাজটা কি আপনি করতে পারতেন? তবে ডেভিডের এই কথা শুনে মিলিটারি বেজে যাওয়ার জন্য সে রাজি হয়ে যায়। তারপর তারা সবাই মিলিটারি বেজের উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে মিলিটারি রাডারে দেখা যায় কিছু রাশিয়ান সাবমেরিন আমেরিকার দিকে নিউক্লিয়ার হামলা করছে। আসলেও এটাও ছিল এআই এর দেখানো একটি ফেক নিউজ। তবে মিলিটারি কমান্ডার এই মুহূর্তে আসল এবং নকল যাচাই করার আর কোনো সময়ই পাচ্ছিল না। তাই সে তার টিমকে জানায়, তোমরা যত দ্রুত সম্ভব রাশিয়ার বিরুদ্ধে নিউক্লিয়ার মিসাইল প্রস্তুত করো। ঠিক এই মুহূর্তে সেখানে ফলকান হাজির হয়ে যায়। সে মিলিটারি কমান্ডারকে বলে, আপনাদের রাডারে দেখা সকল নিউজই ফেক। এগুলো হচ্ছে ডেভিডের বানানো কিছু প্রোগ্রাম, যেটা কিনা সে গেম মনে করে তৈরি করেছিল, এবং এটা পরবর্তীতে ট্রেনিং মোড থেকে আপনাদেরকে এই সব সিগন্যাল পাঠাচ্ছে। আর ফলকানের এই কথা শোনা মাত্র মিলিটারি কমান্ডার তাদের সকল মিসাইলকে আবারও ডিঅ্যাক্টিভ করে ফেলে। কিন্তু এই সময় সেই সুপার কম্পিউটার নিজে থেকেই সব অ্যাটাককে সিরিয়াসলি নিতে থাকে, যার ফলে সে নিউক্লিয়ার মিসাইলগুলোর কোড ক্র্যাক করতে শুরু করে। আর এই মুহূর্তে ফলকান আর কোনো উপায় না পেয়ে সেই সুপার কম্পিউটারে লগ ইন করার চেষ্টা করে, কিন্তু সুপার কম্পিউটার তখন কাউকেই অ্যাক্সেস দেয় না। কারণ এই সময় সুপার কম্পিউটার তখন ভাবতে থাকে মানুষ হয়তো আবারও ইমোশনাল হয়ে নিউক্লিয়ার হামলা থেমে দিতে চাচ্ছে। আর সুপার কম্পিউটার তো বানানো হয়েছিল এই কারণেই যেন কোনো মানুষের ইমোশন যুদ্ধকে থামিয়ে দিতে না পারে। ঠিক এই সময় ডেভিড তার মাথা খাটিয়ে ব্যাকডোর দিয়ে সেখানে লগ ইন করে, কিন্তু সার্ভারে ঢুকে তারা দেখতে পারে কোনোভাবে সেই মিসাইলগুলোকে আর ডিঅ্যাক্টিভ করা সম্ভব না। কিন্তু ডেভিড সেই মুহূর্তে সার্ভারের সাথে একটি গেম খেলতে শুরু করে। সেই গেমে ডেভিড বারবার একই মুভ করায় ডেভিড ও সুপার কম্পিউটার ম্যাচে ড্র করে ফেলে। আর এই কারণেই সুপার কম্পিউটারের প্রোগ্রাম উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। সুপার কম্পিউটারটি একটা মুহূর্তে ব্লাস্ট হয়ে যায়। কম্পিউটারটি ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে থাকা সকল প্রকার মিসাইল ডিঅ্যাক্টিভ হয়ে যায়। আর এই সিনের মধ্যে দিয়েই আজকের এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পার্সোনালি এই মুভির গল্পটি আমার খুবই ভালো লেগেছে, কারণ এই মুভির গল্পের মধ্যে একটি অন্যরকম ব্যাপার ছিল। তো আমার মতো তোমাদেরও যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারো। পাশাপাশি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটাই আবদার, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের বারে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।